নমস্কার, আমরা ফিরে এলাম চায়ের সঙ্গে টায়ের আরেকটি পর্ব নিয়ে। আপনারা দেখছেন বাংলা জাগো চ্যানেল। আজ আমাদের অতিথি সাংবাদিক, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্য রাজনীতির অন্যতম চরিত্র কুণাল ঘোষ। কুণালদা, আপনাকে প্রোগ্রামে স্বাগত। নমস্কার, সকলকে শুভেচ্ছা। বাংলা জাগো গোটা পরিবার এবং যারা দর্শক দেখছেন প্রত্যেককে বয়স্কদের, বর্ষিয়ানদের প্রণাম, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। দেখুন, সত্যি কথা বলতে গেলে কি, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে কুণালদা যতটা না সাংবাদিক, যতটা অন্য যাই পরিচয় থাকুক, তার চাইতে তিনি রাজনীতিক হিসেবে অনেক অনেক সফল। একটা দলের ঝোড়ো সময় যেভাবে তিনি ব্যাট করেছেন তা ইতিহাসে লেখা হয়ে থাকবে এবং এটা আমি অন রেকর্ড বলতে চাই। কিন্তু আজকে আমাদের সঙ্গে কুণালদার আলোচনার বিষয় রাজনীতির বাইরে যে কুণাল ঘোষ। কুণালদা, আপনি এত সময় পান কী করে? মানে এই যে সকালে লিখছেন, আবার মোহনবাগান ক্লাবে চলে যাচ্ছেন, আবার দুটো কাগজ সামলাচ্ছেন, আবার গানও গাইছেন। না, আসলে যেগুলো আমি এখানে, কপিল দেবের একটা অসাধারণ কথা আমার বেশ কানে বাজে, বা আমি সেটা বিশ্বাসও করি, সেটা হচ্ছে যেখানে প্যাশন থাকে সেখানে প্রেশার শব্দটার কোনো স্থান নেই। ফলে কিছু কর্তব্য আর কিছু ভালো লাগা মিলিয়ে মিশিয়ে একটা জগৎ তৈরি হয়েছে। আমি চেষ্টা করি প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়ে দিতে। অদ্ভুত অদ্ভুত সময় দেখি যে জীবনে কখনো এরকম মুহূর্ত দেখেছি সুমন যে মানে দম ফেলার সময় পাচ্ছি না, মানে এটা হলে এটা, ওটা হলে ওটা, কিভাবে কি করব। আবার আমি একটা বিতর্কিত বন্দি জীবনে দেখেছি আমার প্রত্যেকটা সেকেন্ড যেন কাটতে চাইছে না, অনন্ত সময়। সেটাকে আবার কিভাবে কাজে লাগানো যায় সেটাও আমি একটা নিজের মধ্যে টাইম ম্যানেজমেন্ট এবং একটা মেকানিজম তৈরি করেছিলাম। বাট ঈশ্বর যখন এখন কাজের সুযোগ দিচ্ছেন, পারফর্ম করাচ্ছেন, আমি বিশ্বাস করি এখন আমি চুটিয়ে সেটা করব। কিছু কর্তব্য, কিছু দায়বদ্ধতা এবং বাকি নিজের উপর এক্সপেরিমেন্ট। কটায় দিন শুরু করেন কুণাল ঘোষ? মানে কুণাল ঘোষের দিন শুরু হয় কটায় আর রাত শেষ হয়, মানে রাতে কাজ শেষ করেন কটায়? কুণাল ঘোষ দিন শুরু করে মূলত একটু বেশি ভোর হয় না ব্যাপারটা, 6:30, 6:45 ওইরকম সময়টা। কিন্তু তখন আমি মানে নেটটা চালু করি না, তখন কিছু বইপত্র, কিছু ম্যাগাজিন যেগুলো থাকে, কিছু নিজস্ব পড়াশুনো, কিছু নিজস্ব লেখালেখি, তার কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যায় নেট খুললেই একটা জমে থাকা হোয়াটসঅ্যাপ এবং আরও আনুষঙ্গিক। তারপরে একাধিক যেগুলো আমরা থাকি সেখানে হয়তো কখনো রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে, কখনো পেশাগত আমরা অফিসগুলোতে কারোর সঙ্গে সরাসরি মিটিং, কারোর সঙ্গে ভিডিও, কোথাও জুম মিটিং, তার সঙ্গে চলে কিছু লেখালেখি। তারপর খবরের জগতে ঢুকে পড়া, রাজনীতির জগতে ঢুকে পড়া, এইটা এখানে ঘটেছে তাহলে এইটা এই বললে ভালো হয়, বা অমুক তাহলে আজকে এই স্পেশাল স্টোরি হবে, বা এটার ফলো আপটা এখন থেকে শুরু হোক, এইসব শুরু হয়ে যায়। আর একটু দুপুর থেকেই অফিস। খাবার সময় পান? মানে লাঞ্চ খুব কম খাই, এবং সাংবাদিক লাঞ্চ বন্ধ না, বন্ধ না, কিন্তু আমি খুব কম খাই। এবং সাংবাদিক বন্ধুদের যদি আমাকে কিছু প্রশ্ন থাকে, আমি আগে সারাদিনেই কার্যত অ্যাভেলেবেল থাকতাম, মানে সকালে আমি ফোন ইনও দিতাম। তো সম্প্রতি ফোন ইনটা আমি আমার অন্য সহকর্মীরা দেন। তার কারণ হচ্ছে একটা ফোন আমি যদি একটা ইস্যুতে দিতে শুরু করি তাহলে সমান অন্য চ্যানেলেরও ফোন আসবে এবং সেটা আমার দেওয়া কর্তব্য। কিন্তু আমি যদি 5-6টা ফোন দিতে আরম্ভ করি তাহলে আমি যে লেখাটা লিখছি সেটা হতে পারে একটা আমার কোনো অন্য ধরনের প্রতিবেদন, কোনো রিপোর্ট তৈরি, অথবা গল্প উপন্যাস, আমার নিজের ওই শখের জায়গাটা ডিস্টার্বড হয়ে যায় তখন। ফলে আমি খুব বড় ঘটনা বা বড় দিন ছাড়া সকালের ফোন ইনটা একটু অ্যাভয়েড করি। বিকেলে যখন সাংবাদিক বন্ধুরা বিভিন্ন প্রশ্ন যদি তাদের থাকে আসেন, ওই সব মিলিয়ে তখন চলতে থাকে। এবং আরও অনেক মানুষ, বিভিন্ন সংগঠন তারা দেখা করতে আসেন এবং আমি চেষ্টা করি সাধারণত তাদের সঙ্গে দেখা করতে। এবং আমার হাতে সমাধান নেই, আমার এখতিয়ারও নেই, কিন্তু সমাধানে আমি যদি কোথাও কোনো জায়গায় তাদের কমিউনিকেশনে হেল্প করতে পারি, আমি কিন্তু সবসময় সেটা করার একটা চেষ্টা করি। এবং সন্ধ্যাবেলা বিকেলের পর থেকে বা দুপুরেও পার্টি যদি কোনো অ্যাসাইনমেন্ট দেয় করি, কোনো জেলায় যাওয়ার থাকলে যাই। আর দিনের শেষে একবার যদি পাড়ার চায়ের দোকানটা একটু বা ক্লাব ঘরে না বসি, একটু কীরকম ফাঁকা ফাঁকা লাগে। পাড়ার চায়ের দোকানে যখন বসেন তখন কি পদ্মর ডেভিলটা মাস্ট? না,
পদ্ধতি মানে এই পাশে লাকির মাংসের সিঙ্গাড়া, এই যে উত্তর কলকাতার মাটন সিঙ্গাড়া, এটা ইতিহাস গড়েছিল পূর্বাণী, অর্থাৎ রূপবাণী সিনেমার নিচে যে দোকানটা ছিল। ঘটনাচক্রে মাংস সিঙ্গাড়ার ক্রেতা কমে গেল, দৈনিক থেকে সাপ্তাহিক হয়ে গেল, তারপর দোকানটাই আনফর্চুনেটলি উঠে গেল। ফলে এখন লাকি খুব ভালো মাংস সিঙ্গাড়া করছে মানিকতলা মোড়ে। তো ওই কোনোদিন একটু মাংস সিঙ্গাড়া, কোনোদিন শুধুই চানাচুর মুড়ি ইত্যাদি, কোনোদিন আবার আমাদের সামনে আরেকটি ছেলে আছে, ও একটা দোকান করে, ও ভালোবেসে টুক করে একটা কিছু করে আনলো, আবার কেউ একটা গীতিকার বাদাম কিনে আনলো, এই সব মিলিয়ে টুকটাক। আমার যে কুণাল ঘোষকে মনে আছে, আমি সেই অভিনেতার নাম করতে চাই না, সেই অভিনেতা প্রতিদিন অফিসে এসছেন বলে কুণালদা দুপুরে একদম জমিয়ে চিংড়ি, কি কি মাছ ছিল না, বিরাট, তা সেই চিংড়ির প্রতি যে আসক্তি, সেই যে দুপুরের লাঞ্চ, সেটা কি জীবন থেকে বাদ হয়ে গেল? না না, আমি প্রচণ্ড খাদ্যরসিক, কিন্তু আগে যেটা হই হই করে ব্যাপক খেতাম, আমি সেই পরিমাণটা প্রবলভাবে কমিয়ে দিয়েছি। মানে আমি বসলে হয়তো, মানে আমাদের 2-3 জনের একটা গ্রুপ ছিল, মানে আমার একবার মনে আছে, আমাদের এক সহকর্মী সাংবাদিক কৃষ্ণকুমার দাস, সংবাদ প্রতিদিনের, তো তার মেয়ের না ছেলের অন্নপ্রাশনের একটা খাওয়া ছিল এই পাশেই মহারাষ্ট্র নিবাসে। তো সন্ধ্যাবেলা ঢুকেছি যখন, 8:30 বুফে নয়, ওই টেবিল পেতে গুছিয়ে খাওয়া, পটলের দোরমা টোরমা সমস্ত দিয়ে। তো আমরা 2-3 জন একটা টেবিলে বসেছিলাম ফার্স্ট ব্যাচে 8:30টায়, আর রাত্রিরে যখন 12:30টায় বাড়ির লোকের ব্যাচ চলছে, আমরা দুজন তখনও খাচ্ছি। সেই অন্য অন্য ব্যক্তিটি কে ছিলেন? ছিল, আমি ছিলাম, সম্ভবত উজ্জ্বল ছিল, কনাদা বোধহয় ছিল, আর একজন কেউ ছিল, এবং মানে ক্যাটারারের ভদ্রলোক এসে রিকোয়েস্ট করেছিলেন, আর দোরমাটা চাইবেন না, কারণ কি তাহলে বাকিদের দিতে পারবো না, আমি করে একদিন অফিসে পাঠিয়ে দেবো। তো এরকম আমাদের কিছু বন্ধুদের বিভিন্ন জায়গায় খাওয়া টাওয়ার ব্যাপার আছে। আমি খেতে ভালোবাসি, কিছু বিধিনিষেধ এসছে খাওয়ায়, আর খাওয়াটা কমিয়ে দিয়েছি। মানে আমি বিরিয়ানি সপ্তাহে 3-4 দিন পেলে ভালো হতো, সেটা হয়তো 1 মাসে 1 দিন, মানে 1 থেকে 2 পিস, ব্যাস ওই পর্যন্ত। কিন্তু খাওয়াটা তো কুণাল ঘোষের কাছে শুধু খাওয়া ছিল না। আমার এখনো মনে আছে, তুমি যখন সাংসদ, একদিন তোমার সাথে পার্ক স্ট্রিটের KFC-তে দেখা হলো, তুমি মনে হয় তোমার গোটা টিমকে নিয়ে খেতে এসছো। তার একটা মজা আছে, ওই যে এই যে বন্ডিং, এই যে সবাইকে নিয়ে যাওয়া, সেটা এখন কতটা হয়? হয় কিছুটা, কিন্তু আগের থেকে তুলনায় কমে গেছে। কারণ কি, আমাদের যে সময় বেড়ে ওঠাটা, যখন সুমন আমরাও সব একসঙ্গে কাজ করেছি, সেই টিমটা হয়তো এখন বিভিন্ন জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে। ফলে তাদের সঙ্গে পেলে যে ওয়েভলেংথের আড্ডাটা হবে, সেটা স্বভাবতই সেই জায়গাটা, সেই কথার পিঠে কথার সেই কথাগুলোর একটা শূন্যতা আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা টুকটাক করি। আগে তো সে মনে আছে, রাত্রেবেলা পাতা ছাড়া হলো সিটি এডিশন, রাত্রির 2:30, হঠাৎ রব উঠলো, চল ডায়মন্ড হারবারে চা খেয়ে আসি। কি পাতা ছাড়া হয়ে গেছে। এরপর শটান গিয়ে ডায়মন্ড হারবারে গঙ্গার ঠিক বাঁকের জায়গাটা একটা টালির চালার একটা চায়ের দোকান ছিল, তাকে ঘুম থেকে তুলে ভোর 4টের সময় আমরা একটু চা খেয়ে চলে আসবো। মানে সেই দিনগুলো একটা দিন ছিল, এখন আছে, মাঝে মধ্যে বেরোই না তা নয়, সেটা পাড়া বা যারা রাজনৈতিক সহকর্মী। এখন তো কুণাল ঘোষের আরও অনেকগুলো পরিচয়। কুণাল ঘোষ অভিনয় করছে, কুণাল ঘোষ গান গাইছে। অভিনয় করার অভিজ্ঞতাটা কেমন? 2টো সিনেমা অভিনয় হয়ে গেল, ভালো, প্র্যাকটিক্যালি একটা মজা আছে। আমার কিন্তু এর আগে একটা অভিজ্ঞতা আছে। বালুকাবেলা.com? না, ওটাই আমি প্রডিউসার। আচ্ছা। অনেক দিন আগে একটি ছবি, সম্ভবত পরিচালকের নাম ছিলেন সুশান্ত পাল চৌধুরী, এরকম, আমি ঠিক আমার মনে নেই এখন, আমি ভুলও বলতে পারি, বহু মানে 90s-এ। তো তিনি একটা সিরিয়াল করছিলেন টিভিতে, তো তাতে একটি রোল আমাকে, সাংবাদিকের রোল, ঘটনাচক্রে সেটা, যিনি চলচ্চিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা ত্রিবেদী, ওনার সঙ্গে আমার আলাপ নেই, ওই একদিনই দেখা। মানে তিনি ওখানে অভিনয় করছিলেন বোধহয়, উনি ছোট পর্দায়, মানে প্রথম বা এরম গোছের একটা ব্যাপার ছিল, কারণ সেরমই কাগজপত্রে বেরিয়েছিল। তো সারাদিন একটা শুটিং ছিল, মানে উনি সাংবাদিক, আমি সম্পাদক, কিন্তু সে মানে শুটিং টুটিং সবই হয়েছিল, কিন্তু ঘটনাচক্রে ওই সিরিয়ালটার কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়, ফলে সেটা মুক্তি পায়নি।
পরবর্তীকালে আমি balukawala.com যেটা করি, নিজে প্রযোজনা। হ্যাঁ সেটা প্রয়োজন, মানে আমার তো পয়সা নেই, আমি 2-3টে বিজ্ঞাপন দাতা সব করে টোরে একটা কিন্তু আমি চেষ্টা করেছিলাম একটা বাংলা মানে সিনেমার একটা মজাদার হালকা ফ্লেভার রেখে যদি করা যায়, তো সবাই সহযোগিতা এবার তো করেছে। পরপর দুটো সিনেমা করলে, অরিন্দম শীলের কর্পূর আর ব্রাত্য বসুর শিকড়। হ্যাঁ পরপর দুটো আমার কর্পূরের শুটিং ডাবিং দুটোই শেষ, আর শেকড়ের শুটিং শেষ। আমি কর্পূরের একটা ঘটনা জানতে চাই। আমি যেটা তুমি একদিন গল্প করতে করতে বলছিলে যে তুমি খিদিরপুরে যখন শুটিং করছিলে, যে তোমার যে চরিত্রটা, সেই চরিত্র জিপের পেছনে লাল পতাকা টতাকা লাগানো আছে, সেটা থেকে নাকি তৃণমূলের সমর্থকরা তোমার দিকে দৌড়ে এসেছিল। একটা আউটডোর ছিল, যে এটা তৎকালীন একটা বাম ব্যাপার ছিল, তো ফলে মিছিলটা বাম পার্টির, আমিও বাম নেতা এবং সাহেব চট্টোপাধ্যায় ছিলেন, উনি মিছিলটা লিড করছেন, আমি জিপের উপর দাঁড়িয়ে হাত নাড়ছি এবং চারপাশে লাল পতাকা, আউটডোর, ফলে রাস্তার মাঝখানে হচ্ছে ভিড় টির, জানলা পাড়ায় লোকজন। হঠাৎ একজন সিনিয়র মানুষ, খুব লম্বা, এ কি কুণালদা, আপনি, আমাদের পার্টির ফ্ল্যাগ থাকবে এখানে জিপে, এখানে লাল পতাকা কেন? কুণালদা আমাদের নেতা। মানে তাকে বোঝানো যায় না এটা শুটিং, কিসের শুটিং, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দাদা আপনি একটু ওয়েট করুন, আমি আমাদের পার্টির ফ্ল্যাগ আনছি। অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে তাকে তারপর তাকে বোঝানো গেছিল। হ্যাঁ বোঝা গেল, তাকে 3-4 জন ঘিরে অন্য কথায় ব্যস্ত রেখেছিল, সেই ফাঁকে আমরা ওই। আর শিকড় তো মানে শুটিং এর জন্য গেলে বীরভূমে, সেখানে অনুব্রত মণ্ডলও দেখলাম তোমার সাথে দেখা করতে এসছে। না ওটা শেকড়ের চরিত্র রাজনৈতিক নেতা। হ্যাঁ আমার সেই চরিত্রের সাথে কি অনুব্রত মণ্ডলের কোনো মিল আছে? না 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 না, আমার অংশটা শুটিং শেষ হয়ে গেছিল এবং ঘটনাচক্রের ছবিরও শুটিংটা সেদিন শেষ হয়। ফলে ব্রাত্য যেখানে উঠেছিল, আমরা মানে ব্রাত্য ইনভাইট করেছিল, আমি তারপরে আমরা ওখানে আমরা ওই এক রাত্রে ডিনার ইত্যাদি হচ্ছিল, তখন অনুব্রত মণ্ডল এলেন, সৌজন্য সাক্ষাৎ অনেকদিন পর, একটু অনেকক্ষণ ধরে গল্প হলো। তো পরপর অভিনয় করছো, নারায়ণ গোস্বামী ছিলেন, অভিনয় করছো, তার পাশাপাশি গান গাইছো, তার পাশাপাশি ফ্যাশনের শুটিংও তোমাকে পুজোর আগে দেখা গেছে, এবং যার মানে প্রায় 25-30 লাখ 30 লাখ। তো এই ফ্যাশনের মানে ফ্যাশন শো আমাকে প্রথমে ওটা আজকাল থেকে ওনাদের শ্যামশ্রী, আমার পুরনো সহকর্মী শ্যামশ্রী আমাকে ফোন করে বললো, কুণালদা এবারের পুজোরে ফ্যাশনে করতে হবে। আমি বললাম দেখো বাবা, আমার বয়স এবং আমার চেহারা এই দুটোতেই ফ্যাশনটা যায় না। তাতে শ্যামশ্রী পছন্দ হলো না। এটা পুজোর আগে? হ্যাঁ। তখন কি তোমার ছেড়ে কলকাতায়? না না ভাই, তো এবার আমি শ্যামশ্রীকে বললাম, কিন্তু ওর পছন্দ হলো না। বললো আজকাল কনসেপ্ট বদলে গেছে কুণালদা, যারা মাঝ বয়সী তারা কি ফ্যাশন করবে না, মানে সে একটা ভয়ঙ্কর আমার ব্রেনের মাসের একটা চেষ্টা করলো, কিন্তু আমি রাজি হলাম না। একদিন বাদে আবার ফোন করে বললো না না ওটা করতেই হবে। ঠিক আছে, এত রকম বিতর্ক সহ্য করেছি, তো আর একটু না হয় 4টি হলো, তো তারপর করলাম। তারপর দেখি সেটা ওরা খুব সুন্দর করে করলো, ফুল টিম। পারিজাত অভিনেত্রী উনি ছিলেন, তো উনিও খুব সহযোগিতা করেছেন। তো তারপর দেখলাম এটা ভালো, বেশ ভিউয়ার হলো, এবং আমি খুব একটা বাড়তি বিরূপ, যেটুকু ট্রোলিং সহ্য করতে হবে সে তো স্বাভাবিক, মানে এটার সঙ্গে খুব নেগেটিভিটি দেখি না। এই যে ট্রোলিং সহ্য করার যখন কথা এলো, তখন সাম্প্রতিককালে তোমাকে নিয়ে যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সে অনির্বাণ ভট্টাচার্যের গান, যে গানে 3 জন ঘোষের উল্লেখ আছে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করলে? আমাকে সন্ধ্যাবেলা একজন বললো যে অনির্বাণ এরকম একটি গান গেয়েছেন, তাতে সব দলবদল অমুক তমুক, মানে যেগুলো বিরোধীরা তৃণমূলের উদ্দেশ্যে বলেন সেরকম কিছু শব্দ বাক্য প্রয়োগ করে শেষে বলছে এগুলো সব বলা যাবে না, রেগে যাবেন কুণাল ঘোষ। তো আমি শুনলাম, তো শুনে আমি এগুলো কিন্তু আমি খুব স্পোর্টিংলি নিই। দেখো সুমন, একটা পরিষ্কার কথা, এই যে যারা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেন, এর 3টে ভাগ আছে। একটা হচ্ছে তোমাকে সমর্থন করছেন, এক পক্ষ আছে তারা নীরব থাকেন, তারা কিন্তু পর্যবেক্ষক, তারা কিন্তু দুম করে দেখবে লাইক কমেন্ট কিছু করেন না, এবং সেই সংখ্যাটা বেশি। আর এক পক্ষ আছে যারা বিরোধিতা বা সমালোচনা করেন, এর 2টো ভাগ। এক পক্ষ খুব আন্তরিকভাবে, মানে না এটা আপনি ঠিক বলছেন না, কেন আপনি বা আপনার দল কি করে, মানে এর মধ্যে কিন্তু কোনো দোষ নেই, বা আপনি এটা কেন বলছেন, বা
মানে এটা কিন্তু এই পয়েন্টগুলো যত থাকে আমি কিন্তু এগুলো গ্রহণ করি, এটা কিন্তু সমৃদ্ধ হওয়া যায়। আর কিছু লোক থাকে একেবারে মানে তারা নয় রাজনৈতিকভাবে অন্ধ বিরোধী, অথবা বিদ্বেষটাই তাদের মুখ। বিদ্বেষের থেকে বড় কথা, কিছু লোকের জীবনে হতাশা থাকে, তার সারাদিন কাজ হচ্ছে তোমার ফেসবুকটাই দেখবে, ওর জীবনের দৌড় কিন্তু তোমার ওয়ালে কমেন্ট করা, ওটাই তার সর্বোচ্চ প্রাপ্তি, ওটাও সর্বোচ্চ প্রাপ্তি, ঠিক আছে? ফলে তারা নানা ধরনের উৎপাত কিছু করে, ফলে আমি সেগুলো খুব একটা ধরি না, মানে এগুলো নিয়েই আমি চলি। কিন্তু আমি গোটা ব্যাপারটা মূলত খুব স্পোর্টিংলি নিই। না, তুমি যে স্পোর্টিংলি নাও তার তো প্রমাণ হচ্ছে তোমাকে যারা রেগুলার কমেন্ট করে তাদের মধ্যে একজনকে তুমি দেখলাম ফোন করেছো, ফোন করে তাকে মানে করেছো, তো সেটা কিভাবে করবে? সেটা হচ্ছে এরাও তো কোথাও না কোথাও থাকে, সেই লোক তার পাড়ার চারপাশে তো করে, এই করতে করতে যারা খুব অত্যন্ত বেয়াদপি করে, মানে খুব অসভ্যতা করে, এরম 8-10 জন তাদের পাড়ার লোকজন, আরও ধরা যাক সংখ্যাটা সব মিলিয়ে লাখের মধ্যে 20, কিন্তু তার মধ্যে 7-8 জনের নাম ঠিকানা আমার কাছে তার পাড়ার লোকে দিয়ে দিয়েছে, যে এরা সোশ্যাল মিডিয়ায় খুবই কোনো না কোনো, যে এই হচ্ছে আপনাকে যে করে না, এই হচ্ছে দাদা সেই ছেলেটা, এই করে ওই করে সেই করে। আমরা কিচ্ছু করিস নি ভাই, কি আছে সোশ্যাল মিডিয়ায়। তো আমি ঠিক করলাম আমি কয়েকজনকে ফোন করব। তো আমি 2-4 জনকে ফোন করেছি, তো তার তো আকাশ থেকে পড়ার জোগাড়, সে তো দেখেইছো। আর সেই দেখে বাকিরা খুব শেখি হয়ে গেছে, তাদের কমেন্ট বন্ধ হয়ে গেছে, তারা আর কমেন্ট করছে না। তার মধ্যে আবার 2-1টা না ওপর চালাক ওভার স্মার্ট আছে, তারা আবার লেখে আমার কোনো আপত্তি নেই আপনি ওটা দিয়ে দিন, মানে ও কিন্তু সারাদিন টেনশানে আছে আমি ওটা কখন দিচ্ছি, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই আপনি ওটা দিয়ে দিন, অথবা আমাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিন। মানে ওর মাথায় সারাক্ষণ ঘুরছে একটা অডিও কুণাল ঘোষের কাছে আছে, আর সেটা আমি দিচ্ছিও না এখনো। তো এই ধরনের নানা রকম লোকজন নিয়ে থাকে আমার কাজের ফাঁকে ফাঁকে। আমি টুকটাক, আমি না খুব ডিজিটালি পণ্ডিত নই, মানে আমি খুব, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমি তো যথেষ্ট হ্যাঁ মানে আমি ওইটুকুই পারি, হ্যাঁ মানে আমি হোয়াটসঅ্যাপের লেখালেখি, 2টো ছবি তোলা, ফেসবুক এতে একটা পোস্ট করা, কিন্তু ফোনের যে আজকাল কত রকম কি আছে, বা ফটো বা ভিডিও এডিট করা, গ্রাফিক্স তৈরি করা, এগুলো আমি কিছুই পারি না। তো এইসবের পাশাপাশি তুমি গানের রেকর্ড করছো, গানের রিলিজ করছো, সেই সব সময় পাও কোত্থেকে? এটা শখের ব্যাপার অ্যাকচুয়ালি। এই শখ আমি না, শখ না, ব্রাত্য বসু বলেছিলেন তোমার গানের উদ্বোধনে গিয়ে তোমার ভেতরে একটা প্রেমিক মানুষ লুকিয়ে আছে, এটা কি সত্যি? না, তো প্রেম এবং এটা তো সব মানুষের একটা দুর্বল জায়গা, তো সুতরাং সে লুকিয়ে তো থাকতেই পারে, এবং তার মধ্যে দোষেরও কিছু পাই না। আর আমার ছোটোবেলায় শিশুকালে আমার একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ছিল। আমার এই দিকটা কিন্তু পোড়া সুমন, মানে একবার, মানে আমি তখন খুব ছোট, মানে কত 2-2.5 বছর, আমি তখন তো এমনি উনুন গ্যাস আসেনি, তো মা উনুনে দুধ জাল দিচ্ছিলেন। এবার আমার জ্বর ছিল, আমি কোথায় ছিলাম মাও জানেন না। এই সুকিয়া স্ট্রিটের বাড়িতেই? হ্যাঁ হ্যাঁ, আমি এসে পেছনে চুপটি করে দাঁড়িয়েছিলাম। এবার মা ওই ফুটন্ত দুধটি সাঁড়াশি দিয়ে কড়াই নামাতে গিয়ে সমস্তটি আমার গায়ে ধাক্কা খেয়ে, ভয়ঙ্কর। মাও একটা খুব মানসিক যন্ত্রণা, এবং আমার প্রায় বাঁচার কথাই ছিল না। আমার শুধু এইটুকু মনে আছে, আমার গা জ্বলছে আর আমি না ছটফট করে দৌড়ে বেড়াচ্ছি, আমার কেউ ধরে রাখতে পারছে না, কারণ গাটা পুড়ছে। কত বয়স তখন? 2-2.5। ফলে এইটা আমি এখনো আমি এই অংশটা আমি দেখতে পাই, যে আমি ছুটছি, ওই যন্ত্রণাটার জন্যই বোধহয় আমার মনে আছে। এরপর মানে জীবনের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তোমাকে কম পার করতে না, মানে এরপর যেটা হলো, আমার একটা এখানে এই জায়গাটা পোড়া দাগ। ইন্টারেস্টিং, দেখো আমার এই পোড়া দাগটা এইখান থেকে ছিল, চোখটা নষ্ট হয়নি ঘটনাচক্রে। হাঁসের পা যেরম জোড়া হয়, আমার হাতটা শরীরের সঙ্গে এরম জোড়া ছিল, কারণ কি ফোসকাটা তো পরে ওইটাই শক্ত চামড়া হয়ে গেছিল। এই হাতে 3টে আঙুল জোড়ায় ছিল। সব অপারেশন করে করে? একটা অপারেশন করতে হয়নি, নিজে নিজে হয়ে গেছে একদম। এটা তো একটা মিরাকেল। একদম, মানে যেটা করতে হতো আমি জানি, বাবা যেহেতু ডক্টর ছিলেন, মানে অন্য ডাক্তাররাই বাড়িতে আসতেন, আমাকে খুব একটা হসপিটালে বেশি থাকতে হয়নি। বাবা তো খুবই সেলিব্রিটি ডাক্তার। এইবার মানে ওই যে ইয়ে করা, ড্রেসিং করা, পুঁজ বের করা, এগুলো বাড়িতেই হতো। সেই সময় হতো কি, ওই যে আমার একটা বড় সময় ওখানে গেছে, কিন্তু আমি হাঁটতে ভুলে গেছিলাম, ডিসব্যালেন্সড হয়ে যেতাম, আমি ভাষা ভুলে গেছিলাম শখে। আমার তারপর আবার নতুন করে উচ্চারণে আমায় ঢুকতে হয়েছে।
স্পিচ থেরাপির মধ্যে দিয়ে সে সময় যেত, তখন হয়তো ওই স্পিচ থেরাপির বিষয় ছিল না। কিন্তু যেটা হতো, দু তিনটে জিনিস হয়ে আছে। সেটা হচ্ছে, বাবা একটা গ্রামোফোন রেকর্ড আনলেন, ঠাকুমা মা ওই ওই সারাদিন আমার পাশে, আমি তো নড়তে পারতাম না, গান চালানো হতো। আর ঠাকুমার মূলত পছন্দ ছিল রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, তো মূলত রবীন্দ্রসঙ্গীত এবং তার সঙ্গে যে ঘরানা, সেগুলো সমানে আমার কানে বেজেছে। আর ওইটাই আমার কাছে একটা বড় জীবন ছিল। এই জন্যই কি রবীন্দ্রসঙ্গীতের প্রতি তোমার একটা সাংঘাতিক আগ্রহ? হতে পারে, হতে পারে। সুমন, আমি মানে 100-200 রবীন্দ্রসঙ্গীত আমার গাইতে কিন্তু কোনো খাতা বই লাগবে না। সেটা আমরা পরে শুনবো, কিন্তু তার বলে সাহস করে অরিজিৎ সিং এর গান গেয়ে দেওয়া? না না, আমি কোনো গান শিখিও নি। আমাদের ওই 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 সব চর্চা, আমি বাথরুম সিঙ্গার, কিন্তু আমার ভালো লাগে, আমার গুনগুন করতে ভালো লাগে। না, কিন্তু আমাকে একটা জিনিস বলো, মানে ওই পিচটা তো মানে ইডেনের এই দক্ষিণ আফ্রিকা ম্যাচের চাইতেও খারাপ পিচ ছিল। সেই পিচে টেলিভিশনের সামনে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অরিজিৎ সিং এর গান গেয়ে দেওয়া, সেই সাহস তুমি অর্জন করলে কি করে? না, সাহস মানেটা কি? মানুষ জানেন এটা আমি চর্চা করিনি। অর্থাৎ আমি যেটা করব সেটা 100% নিখুঁত হওয়া সম্ভব নয়, কিন্তু আমি কেন করছি, কি বোঝাতে চাইছি, সেইটা মানুষ কিন্তু ধরে নেন। ফলে একজন আসল গায়ক যেটা গাইবেন, তার 1 ইঞ্চি বিচ্যুতি মানুষ ধরবেন। কিন্তু তোমার কাছ থেকে সেটা কারণ আমি তো গায়কই নই। এবার আমি যে একটা সাহস করে একটা গাইছি, সেটা আমার গানের প্রতি ভালোবাসা, বা নিজের প্রচুর চাপের মধ্যে একটু নিজেকে রিল্যাক্স করা। হ্যাঁ, আমি কুণাল ঘোষ চাপ ফিল করে? কাজের চাপ তো কিছু ফিল করার মাঝে মাঝে কর্তব্য, দায়বদ্ধতা, বিবেক এবং ইচ্ছা, এই মধ্যে সংঘাত হয়। এই সংঘাতজনিত একটা চাপ মাঝে মাঝে এসে যায়। এই সবের মাঝে আমি একটা জিনিস জানতে চাই, যেটা আমার খুব অবাক করেছিল, যে তুমি তোমার বন্দি জীবনটা সবসময় খুব অকপট রেখেছো। তো তোমার বন্দি জীবনের একজন মানে যিনি তোমার সঙ্গে সেলে ছিলেন, তুমি তার জন্য, আমি নাম করতে চাই না, অর্ণবের জন্য অনেক করেছো। মানে সেটা কি তোমার সেই পুরনো দিনগুলোকে মনে রেখে? না, আমি যখন বন্দি জীবনে ছিলাম, আমি পশ্চিমবঙ্গের 9টা জেল দেখেছি। তো মোস্ট ইন্টারেস্টিং, আমাকে যে মামলাটিতে ভয়ঙ্কর অভিযুক্ত বলে গ্রেপ্তার করা হয়, বাকিগুলো তো গ্রেপ্তার মানে কি শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল, গ্রেপ্তার তো একবারই হয়েছে। আদালত তাতে আমাকে নির্দোষ বলে মামলা শুদ্ধ উড়িয়ে দিয়েছে। সেটা অবশ্য ব্রেকিং নিউজ হয় না, হ্যাঁ, গ্রেপ্তারটা হয়, গ্রেপ্তার নিয়ে কথা হয়, কিন্তু দীর্ঘ বিচারের পর যে মামলা উড়ে গেছে ওই মামলাটা, সেটা আর আলোচনা হয়। যাই হোক, কিন্তু আমি সুমন, লোকে তো সহবন্দীদের মনে রাখতে চায় না, আমি খুব মনে রাখতে চাই। আমার একটা সহবন্দির ছেলের বিয়েতে আমি এই ডিসেম্বরেই যাব। আচ্ছা, হ্যাঁ, তো এবং আমি সহবন্দীদের মধ্যে আমি যেটা দেখেছি, হয়তো আমার মানে সাংবাদিক সত্তা কাজ করেছে। দেখো, জেলের মধ্যে তুমি কাকে দেখবে? জেলের মধ্যে তুমি খবরের কাগজে বা চ্যানেলে যে ধরনের ঘটনা দেখেছো, তাদের অনেককে তুমি ওখানে খুঁজে পাবে। আবার আমি যে একটা ছোট্ট উদাহরণ, তুমি এটা ভালো ফিল করবে। কিষাণজি মাওবাদী নেতা, কিষাণজি যখন একদম অ্যাক্টিভ, কিষাণজি বিভিন্ন হাউসে ফোন করতেন, মনে আছে? এক একদিন এক একটা নাম্বার থেকে, এবং বেছে রাখতেন এই 2-3 জনকেই ফোন করা। ওনার পছন্দের কিছু সাংবাদিকও ছিল যাদের কোনো ফোন করতেনি। আচ্ছা, তো এইবার এবং সব হাউসে কিষাণজি বিট প্রায় তৈরি হয়ে গেছিল, এবং সেই সাংবাদিকও জানতেন না যে কোথা থেকে, কোন নাম্বার থেকে, এবং ওনার লোকেশন কি। তো যাই হোক, তো একবার আমি একটা লেখা লিখেছিলাম যে কমরেড কিষাণজিকে খোলা চিঠি, যেই হত্যার রাজনীতিটা সমর্থন করি না। আপনারা মানুষ হত্যা করছেন কেন? আপনারা গ্রামের মানুষ, পিছিয়ে পড়া মানুষের জন্য লড়ছেন, 100 বার লড়ুন, কিন্তু তার জন্য স্কুলে ঢুকে শিক্ষককে মারবেন, সে সিপিএম বলে বা কেউ বলে, কেন মারবেন? তাতে সামনে বাচ্চাগুলো কি শিখছে? সেদিন বিকেলে আমার একটা ফোন আসে, কমরেড কিষাণজি, তোমার মোবাইল? হ্যাঁ, যে তুমি যে এই যে লিখেছো, আরেকজন ধরে দেন, আননোন নাম্বার। মানে ওনার কাছে বোধহয় 150 সাংবাদিকের নাম্বার ছিল। তো এই যে করেছো, তাতে আমাদের কথা একবার লিখলে না, মানে আমাদের যুক্তিটা বলো। আমি একটা লেখা পাঠাচ্ছি, যদি তোমাদের সৎসাহস থাকে লেখাটা বসিও,
কমরেড কিষাণজি, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি লেখা দিন, আমি লেখা হুবহু বসাবো, বানান এডিট করতেও পারি, নাও করতে পারি, আমি বসাবো। এবং পরের দিন প্রথম পাতায় ওনার উত্তর আমি ছেপেছি। কাট টু প্রেসিডেন্সি জেল সেল ওয়ার্ড। আমাকে এক বর্ষিয়ান মাওবাদী বললেন, সেদিন কিন্তু আপনি ঠিক করেননি। আমি আকাশ থেকে পড়ছি, সেদিন মানে আমি কি করেছি? কমরেড কিষাণজির লেখাটা। বললো হ্যাঁ, তো হুবহু বসিয়েছি তো। বললো না, আপনি হেডিংটা কিন্তু চেঞ্জ করেছিলেন। বললাম হ্যাঁ, হেডিং তো ওই হেডিংটা দেওয়া যায় না, প্লাস কাগজে ওই কলমের মাপ দিয়ে অক্ষর এবং শব্দবিন্যাস একটা ব্যাপার থাকে। তারপরে বললাম না না, সেটা আপনি। বললো আমি তো সে যে ফোনটা ধরে দিয়েছিলাম, ওইখানে তার সঙ্গে দেখা। বলে এই ধরনের আমি সবসময় সাংবাদিক সুলভ একটা জায়গা থেকে চেষ্টা করতাম, মানে এক একজনের সঙ্গে একটু মানে তার গল্পটা, তার জীবনের গল্পটা এই করতে করতে এবার অনেকের সঙ্গে আলাপ হয়ে গেল। কেউ রাজনৈতিক বন্দী, কেউ হয়তো খুনের মামলায় এসেছেন, তিনি দোষী কি নির্দোষ সেই দেখার দায় আমার নয়, মানে এই ধরনের। ফলে আমার সঙ্গে একটা যোগাযোগ তাদের হয়ে গেল। তাদের মধ্যে আমি অনেককে দেখেছি, তিনি কি করেছেন সেটা আমার বিচার্য নয়, বাট তাদের মধ্যে অনেকে অনেক মানবিক, অনেক একটা পজিটিভ মাইন্ড নিয়ে জেলে ভালো কাজ করছেন, কি করছেন। ফলে তাদের দু একজনকে, আমার আইনজীবী অয়নকে বলতাম, একটু ওদের কিছু গরিব মানুষ আছে, একটু বেল টেলগুলো করিয়ে দাও না। ও অনেককে বেল করিয়ে দিতে সাহায্য করেছে। এমনকি আমার বেলের পর যারা মানে প্যারোল ট্যারোলে বেরোতো, তারা আমার সঙ্গে সে দেখা করে যেত, তারপর আবার জেলে ফিরে যেত। ফলে ওই জায়গাটায় একটা যে পরিচিতি, মানে পরিচয় লোকের সঙ্গে হয়েছিল, সুমন আমি একদম ভুলে যেতে চাই না। কারণ ওই দিনগুলোতে ওই লোকটা জীবনের কোন মুহূর্তে, দেখো হ্যাবিচুয়েটেড ক্রিমিনাল 5% হবে না। একটা জেল যদি তুমি দেখো, প্রথম কথা 60 থেকে 65% বন্দি আছে নির্দোষ, একদম লিখে রেখে দাও। তুমি এটা বিশ্বাস করো? আমি বিশ্বাস করি, তোমার অভিজ্ঞতা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে বিশ্বাস করি। এবং অধিকাংশ যারা মানে সত্যি দোষী ওর মামলাতেই, তারা হয়তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে নানা ইকুয়েশন। আর যারা আছে তাদের মধ্যে হ্যাবিচুয়েটেড ক্রিমিনাল আর ওই নেশাখোর, পাতাখোর, ওগুলো পার্সেন্টেজ কম। জীবনের কোন মুহূর্তে কে একটা কি করে ফেলেছে, মানে সেটা দিয়ে তুমি কিন্তু গোটা মানুষটাকে বিচার করতে পারবে না। ফলে তার মধ্যে যাদের আমার মনে হয়েছে যোগাযোগ মানে যেটুকু মানে একটা সৌজন্যের যে একটা যোগাযোগ, একটা ছোট্ট একটা ছেলের কথা বলি। একটা ছেলে স্বপ্ন দেখছিল, আমি নাম বলছি না কারণ সে এখন বাইরে আছে, স্ট্রাগল করছে। ছেলে করছিল, বামপন্থী, সিপিএম, খেলাধুলায় দারুণ, সেকেন্ড ডিভিশন ফুটবল খেলতো, ভালো ব্যাট করত, দারুণ চেহারা। ওর মা মহিলা সমিতি করতেন। তো এর মাঝখানে পরিবর্তন হয়, যে কোনো কারণে ওইখানে একটা টেনশন হয়, কারণ ওদের পার্টিও ওই সময় আক্রমণাত্মক ছিল, একটা স্থানীয় এদিক ওদিক হয়, একজন মারা যায়, ঠিক আছে। ওই ছেলেটি সেই খুনের মামলাটা খেয়ে যায়, কারণ যাদের সঙ্গে তর্কতর্কি হচ্ছিল সে তার মাকে অপমান করেছিল। ও পাল্টা মেরে বসে এবং স্পট ডেড হয়ে যায়, ঠিক আছে। এবার ও এবার এই ছেলেটা, তার মানে এর প্রতি তুমি সিম্প্যাথেটিক ছিলে? না, ছেলেটা হয়তো একটা রাজনীতি, বাট তার ওই দিনের ওই ঘটনাটার জন্য, যে ছেলেটা খেলোয়াড় কোটায় চাকরি পেয়ে বড় খেলোয়াড় হবে, প্রেম করছিল, বিয়ে করবে, স্বপ্ন দেখছে, তার জায়গা হয়ে গেল খুনের আসামি। ও কিন্তু খুনি নয়, ওটা হয়ে গেছে, রাইট? তার সঙ্গে আমি যোগাযোগ রাখবো না কেন, বা সে আমার কাছে এলে আমি তাকে সাহায্য করবো না কেন? তাহলে আমি সেটা করি। যে এতটা খেলোয়াড় ভালোবাসেন, যিনি এতটা জীবনের অন্য সব ব্যাপারে নিরপেক্ষ, আনবায়াসড, সে কি ইস্টবেঙ্গল মোহনবাগানে এসে একটু বায়াসড হয়ে যায়? আমি সগর্বে ভারতীয় এবং সগর্বে মোহনবাগান। খবরের কাগজের পাতায় ইস্টবেঙ্গলের সব ছাপি। আমার পাড়ার কালী পুজোয় ইস্টবেঙ্গলের শতবর্ষ থিম করতে চেয়েছিল আমাদের ইস্টবেঙ্গল সাপোর্টাররা, সে থিমও ইস্টবেঙ্গল করে কি বলে বাজার থেকে ইলিশ মাছওয়ালাকে ওখানে বসিয়ে ইলিশ বিক্রি করিয়েছি। ওইখানে আমি নিরপেক্ষ, কারণ আমি মনে করি
কলকাতা ময়দানটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই তিনটেকে আবার প্রাণ সঞ্চার করতে হবে। ওই 7-8-এর দশক যখন দাদুর সঙ্গে গ্যালারিতে যেতাম, ওই উন্মাদনাটা না এলে ওই কলকাতা কোল্ড ময়দানে। ড্রিঙ্কস আর পপকর্ন খেয়ে যুবভারতীতে দামি টি শার্ট পরে ওতে কলকাতা ময়দান বাঁচবে না। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্বে। আমরা অবশ্যই যেটা কুণাল ঘোষের কাছ থেকে জানতে চাইবো বা শুনতে চাইবো, কোন গানটা তুমি শোনাবে? যেটা অরিজিতের জন্য গিয়েছিলে না নিজের প্রিয় কোনো রবীন্দ্রসঙ্গীত? আমি দেখি একটা প্র্যাকটিক্যালি আমার গলাটা তো ঝগড়া করা গলা, চিৎকার করা গলা, ফলে রোজ এই এতটা ঝগড়ার মানে চাপ নেওয়া তো একটা কঠিন হয়ে যায়, হয়ে গেছে। হয়ে যায়। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বানাই পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা, সে যে নাগাল পেলে পালায় ছুটে, লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বানাই পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা ঘরের জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার ঝোঁকে, আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি, মরি তারি শোকে। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অসাধারণ। আপনারা শুনলেন তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। রবীন্দ্রনাথের এই কথাগুলোর মধ্যে হয়তো অনেক কিছু লুকিয়ে আছে। কুণালদাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি একটা কথা আবারও মনে করিয়ে দেবো, আমি মনে করি কুণালদা সাংবাদিক, গায়ক যাই হন, ঝোড়ো পিচে যখন দল 47 রানে 7 উইকেট পড়ে গেছে, তখন ব্যাট করার জন্য যদি কপিল দেবের 183 না মনে থাকে, তাহলে কুণাল ঘোষের কোনো বিকল্প নেই। সবাই দেখতে থাকুন বাংলা জাগো। আমরা ফিরে আসবো চায়ের সঙ্গে টায়ের আবার একটি পর্ব।